আজকে আমরা পড়ব স্কিনারের অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব। তো আজ আমরা পড়ব স্কিনারের সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন তত্ত্ব। তোমরা দেখতে পাচ্ছ স্কিনারের ছবিটি। উনি দেখতে কেমন ছিলেন? ইনি হচ্ছেন আমেরিকার আচরণবাদ সমাজবাদী দার্শনিক স্কিনার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন স্কিনার। এবং এই স্কিনার যে অনুবর্তন তত্ত্বটি আরও বিভিন্ন নামে পরিচিতি, সেই নামগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন, তা নয়তো পরীক্ষায় আসলে আমরা লিখতে পারবো না। কারণ স্কিনারের যে অনুবর্তন আরও কী কী নামে পরিচিতি সেটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। তো চলো একটু দেখে নিই কী কী নাম আছে। এই যে সক্রিয় অনুবর্তন তত্ত্ব দেখতে পাচ্ছ, সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা স্কিনার অনুবর্তন। রেসপন্ডেন্ট, এটাও কিন্তু স্কিনারের অনুবর্তন তত্ত্ব। যদি পরীক্ষা আসে রেসপন্ডেন্ট অনুবর্তন কার, তাহলে অবশ্যই স্কিনার। অপারেন্ট অবশ্যই স্কিনার। অপারেন্ট মানেই সক্রিয় অনুবর্তন। যে এখানে আছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট, যাই থাকে থাকবে। আর টাইপ অবশ্যই স্কিনার। পরটা কিছু ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং, এটাও কিন্তু স্কিনার অথবা যান্ত্রিক অনুবর্তন তত্ত্ব দিতে পারে। আর শেষে হচ্ছে কার্যগত অনুবর্তন তত্ত্ব। তাহলে স্কিনারের যে অনুবর্তন তত্ত্ব আমরা কি পাচ্ছি না, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, অপারেন্ট অনুবর্তন তত্ত্ব, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং বা যান্ত্রিক অনুবর্তন তত্ত্ব, কার্যগত অনুবর্তন তত্ত্ব অথবা কি না আর টাইপ। এই দেখতে পাচ্ছ এই যে আর টাইপ অনুবর্তন তত্ত্ব। তো এতগুলো নামে কিন্তু পরিচিতি এই আমাদের স্কিনারের অনুবর্তন তত্ত্ব। এই যে রেসপন্ডেন্ট, অপারেন্ট, আর টাইপ, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং, এখানে হচ্ছে যান্ত্রিক বা অনুবর্তন এবং কার্যগত অনুবর্তন। এতগুলো নামে কিন্তু পরিচিতি এই স্কিনারের অনুবর্তন তত্ত্বটি। এখানে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা খুব দরকার সেটাই আমরা জানবো। এই যে 1935 সালে স্কিনার একটি গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থটির নাম কি? কি গ্রন্থ? সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। এই গ্রন্থটি কত সালে? 1935 সালে প্রকাশ করেছিলেন। এটুকুই জানার। তো চলো আমরা নেক্সট চলে যাব। এবার স্কিনার যে প্রাণী দুটিকে নিয়ে পরীক্ষা করেছেন, একটি হচ্ছে পায়রা, অপরটি হচ্ছে ইঁদুর। আমাদের এখানে ইঁদুরের পরীক্ষাটি ভীষণ গুরুত্বপূর্ণ, তো সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বক্স। যেহেতু এই বক্সের মধ্যে পরীক্ষা নিয়েছিলেন কে? স্কিনার নিয়েছিলেন, সেই জন্য এই বক্সের নাম কি? স্কিনার বক্স। এবার এই বক্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিছু ফাংশন আছে। এটা হচ্ছে স্পিকার আছে। এখানে কি করা হয়, যে ইঁদুরটি কেমন আচরণ করবে সেই আচরণগুলো রেকর্ড করা হয়। এটা লাইট দেখতে পাচ্ছ, লাইট। এটা হচ্ছে লিভার। এখানে কিন্তু প্রেস বা চাপ দিলে কিন্তু খাবার কিন্তু চলে আসে। এটা হচ্ছে লিভার, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিভার। আর এটা হচ্ছে যেখানে হচ্ছে ফুড বা খাবারটা আসে, দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু লিভারে চাপ পড়লেই খাবারটা চলে আসবে একদম। ক্লিয়ার? এই হচ্ছে ফাংশন। তাহলে এই ছবিটা দেখে কিন্তু আমরা বলতে পারছি যে স্কিনার কেমনভাবে পরীক্ষা নিচ্ছিলেন। অত পড়ার দরকার নেই, অত মুখস্থ করার দরকার নেই, জাস্ট ছবিটা দেখব এবং কনসেপ্ট ক্লিয়ার করব। এখন কি বলবো, আমরা নিজের ভাষায় লেখার চেষ্টা করব পরীক্ষায়। তো কি, স্কিনার একটি ক্ষুধার্ত ইঁদুরকে তার স্কিনার বক্সে প্রবেশ করানো হলো এবং সেখানে কিছু ফাংশন দেওয়া আছে, এগুলো বলবে যে লিভারে চাপ পড়লে সেখানে খাদ্য চলে আসবে। তো প্রথমে তো ইঁদুরটি জানতো না। প্রথমে একটা ক্ষুধার্ত ইঁদুরকে রাখা হয়েছিল এই বাক্সের মধ্যে। ইঁদুরটি খাবারের জন্য খিদে পেয়েছে, ছটফট করতে করতে কোনো ভুলবশত কারণে এই লিভারে চাপ পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে এখান থেকে কিছু খাবার চলে আসলো স্কিনার বক্সে। পরের দিন আবার পরীক্ষা নেওয়া হলো এবং তার পরের দিন সে আচরণগুলি করতে লাগলো ঠিকই, কিন্তু খুব ধীরে ধীরে চেষ্টা, যে কোথায় গেলে খাবারটা পাচ্ছে আমি, সে আচরণ করতে করতে হঠাৎ আবার সেই লিভার চাপ পড়লো। পরের দিন আবার পরীক্ষা নেওয়া হলো এবং দেখা গেল ইঁদুরটি এখান থেকে যে আচরণটি করছে, যে এই লিভারে চাপ পড়লে খাদ্য চলে আসছে, তাহলে সে আর অন্যান্য আচরণগুলো করছে না। প্রথমে যেমন আচরণ করছে, ছটফট করছে, লাফালাফি করছে, এখান থেকে ওখানে লাফ দিচ্ছে, পড়ছে,
এখন সে কিন্তু একটা নতুন আচরণ শিখেছে কি না, এই খাবার খেতে হলে আমাকে এই লিভারে চাপ দিতে হবে। এই লিভার চাপ দিলেই এখান থেকে খাবার প্রবেশ করবে। এটা কিন্তু ইঁদুরটি শিখেছিল। তো সেই পরীক্ষাটা আমরা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তোমরা একটু দেখে নাও। চলো নেক্সট স্লাইডে এই দাও। এই যে সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটা একটু দেখে নেবে টোটালটা। আমরা নেক্সট এটা একটু পড়ি যে পরীক্ষার ফলাফলের যে পর্যবেক্ষণটা কি হয়েছিল। স্কিনার এই পরীক্ষা থেকে পর্যবেক্ষণ করে বলেন যে বোতাম টিপে খাদ্যবস্তু নিয়ে আসার মাধ্যমে ইঁদুরের শিখন বা আচরণ পরিবর্তন সংগঠিত হয়েছে। অর্থাৎ স্কিনার এই ধরনের প্রক্রিয়াকে বলে সক্রিয় অনুবর্তন। আমরা দেখো প্রাচীন যে অনুবর্তন বা প্যাভলভের যে অনুবর্তন সেখানে কিন্তু উদ্দীপক এবং প্রতিক্রিয়া ছিল। কেমন ছিল? যে ঘন্টার ধ্বনি দিলে কুকুরের লালাকরণ হতো উদ্দীপক, আর প্রতিক্রিয়া হচ্ছে লালাকরণ। যেমন তোমার এখন যদি চোখের মধ্যে টর্চ আমি দিই, টর্চের আলো পড়ে তো চোখটা বন্ধ হয়ে যাবে অবশ্যই। উদ্দীপক হচ্ছে টর্চের আলো, প্রতিক্রিয়া চোখটা বন্ধ করছি। এখানে কিন্তু কোনো উদ্দীপক প্রতিক্রিয়া নয়, এখানে সক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু সেই কাজটা নিজে করছে। তো এখানে কি হয়েছে, সেজন্য একে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং বলা হচ্ছে। এখানে ইঁদুরের আচরণ ও শক্তিদায়ক উদ্দীপক হিসাবে খাদ্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই শক্তিদায়ী উদ্দীপক এখানে ফিডব্যাক এর কাজ করে, যার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই যে কথাটা বলছে না, এই যে শক্তিদায়ী উদ্দীপক বা রিইনফোর্সমেন্টটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। কেমন? কোনো একটা কাজ তুমি করছো, সেই কাজের যদি প্রশংসা করে তুমি সেই কাজটা করতে আবার চেষ্টা করবে। ক্লাসে স্যার তোমাকে কিছু জিজ্ঞেস করলো, পড়া ধরলো, তুমি বললে স্যার উত্তর বললে এটা স্যার স্কিনারের অনুবর্তন, এটা স্যার অপারেন্ট অনুবর্তন। স্যার বললো বাহ খুব ভালো বলেছো, বসো বসো, বেশ ভালো পড়ছো, বুঝে বুঝে পড়ো। তা তুমি কি করবে, নেক্সট দিন স্যার আবার কোনো কোশ্চেন ধরলে তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, স্যার আবার তোমাকে প্রশংসা করবে। তা প্রশংসা পেলে কাজটা করতে ভালো লাগে। যদি বলে দেখ বাস কিছুই হয়নি, তবে পরের দিন যদি এই কোশ্চেনটা অ্যান্সার জানিও, তারপরেও কিন্তু উত্তরটা বলতে ভালো লাগবে না। তো কাজেই একটা রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ী উদ্দীপকটা খুব গুরুত্বপূর্ণ। যেমন বাড়িতে যদি মায়েরা রান্না করে, রান্না করার পরে বসে থাকে, অবশ্যই বসে থাকে যে কখন বলবে রান্নাটা কেমন হয়েছে। যদি বলে খুব ভালো হয়েছে, তো সে খুব নেক্সট দিন আবার রান্না করলে সে আরো আনন্দ করে রান্না করে যে না এটা শোনার জন্য বসে থাকে যে খুব ভালো। প্রত্যেকেই আমরা চেষ্টা করি আমাদের সকলে আমাকে ভালো বলুক, ভালো ছেলে ভালো মেয়ে প্রত্যেকে চাই। এখন আমার যদি কেউ নিন্দে করে বা সমালোচনা করে আমার ভালো লাগবে? আমরা প্রত্যেকেই চাই আমাদেরকে প্রশংসা করুক। তো এখানে হচ্ছে এই প্রশংসাই কিন্তু একটা রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ী উদ্দীপক। ক্লিয়ার? তো চলো নেক্সট। এখানেই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে স্কিনারের যে অনুবর্তন, এই অনুবর্তন তত্ত্বে প্রাণীর দুটো আচরণকে কিন্তু ভাগ করে, প্রাণীর আচরণকে দুভাগে ভাগ করে। দেখতে পাচ্ছ? একটু হচ্ছে রেসপন্ডেন্ট। এই রেসপন্ডেন্ট মানে কি? উদ্দীপকে সাড়া দিচ্ছে। দেখো যে সমস্ত আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে, যেমন খাদ্য দ্বারা নিঃসরণ হচ্ছে, এটা হচ্ছে উদ্দীপক যেমন দিচ্ছে প্রতিক্রিয়া তেমন হচ্ছে। যে বললাম এখন যে টর্চ আমি তোমার চোখে মারি, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ হবে। উদ্দীপক প্রয়োগ করছি, প্রতিক্রিয়ায় তোমার চোখটা বন্ধ করছো। এখন যদি বলি ফুচকা খেতে কেমন ঝাল ঝাল টক টক, উদ্দীপক কি? উদ্দীপক হচ্ছে ফুচকা, প্রতিক্রিয়া কি? জিভ থেকে লালা পড়ছে। তাহলে উদ্দীপক প্রয়োগ করে প্রতিক্রিয়া হচ্ছে, সৃষ্টি হচ্ছে। তাহলে রেসপন্ডেন্ট মানে কি? যে প্রাণীর মধ্যে যে সমস্ত আচরণের একটা উদ্দীপক থাকবে সেগুলোকে আমরা কি বলবো? রেসপন্ডেন্ট জাতীয় আচরণ বলবো। আর যার কোনো উদ্দীপক থাকবে না সেটাকে কি বলবো? অবশ্যই অপারেন্ট বলবো। অবশ্যই যাবো সেখানে। এই যে দিয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখবে। তাহলে আমাদের রেসপন্ডেন্টটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে অপারেন্ট জাতীয়। তাহলে দেখে নিই কি বলছে। প্রাণীর যে সমস্ত আচরণের জন্য নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, কিন্তু যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রাণীর আচরণকে যুক্ত করা যায় তাকে আমরা অপারেন্ট আচরণ বলি। উদাহরণ হিসেবে কি বলছে? কোনো শিক্ষার্থী ভালো পড়াশোনা করার জন্য পুরস্কার প্রদান। অবশ্যই তুমি এই কাজটি কমপ্লিট করতে পারলে তুমি এই গিফট পাবে। তাহলে এই যে পুরস্কার, এই যে রিইনফোর্সমেন্ট বললাম যে শক্তিদায়ক উদ্দীপক, এটা ভীষণ প্রয়োজন। তাহলে অপারেন্ট অনুবর্তনে কোনো কিন্তু আমরা বলবো উদ্দীপক কিন্তু এখানে থাকবে না। ঠিক আছে? দিয়ে দিচ্ছি কোনো উদ্দীপক নেই। ওকে? এখানে ব্যক্তি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মানে কি? আমার সামনে এক্সাম, কোনো অপশন নেই। আমি এখন কোথাও বেরোবো না। আমাকে এখন পড়তে হবে। আমাকে অ্যাক্টিভ হয়ে পড়তে হবে। আমি কোথাও যেতে পারবো না। যাবোও না। এই যে আমাকে কাজটা আমাকে নিজে, নিজে করতে হবে। এই সক্রিয়ভাবে কাজ করছি। মানে আগ্রহ এবং
মনোযোগ নিয়ে কাজটি করছি, সেটাই কিন্তু অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন। আমরা অনেক সময় বলি যে তুই যতই বই খুলে বসে আছিস, তার মনোযোগ কিন্তু বইয়ের মধ্যে নেই, হয়তো টিভির ঘরে বা খেলার মাঠে। তো সেটা করলে হবে না। আগ্রহ এবং মনোযোগকে একসঙ্গে ধরে রাখতে হবে এবং অ্যাক্টিভ বা সক্রিয়ভাবে কিন্তু তোমাকে অংশগ্রহণ করতে হবে। তাহলে যখন তুমি ক্লাস পড়াবে, যখন ছাত্রদের পড়াবে, স্টুডেন্টরা যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে, তুমি পড়াতে পারবে? তো অবশ্যই স্কিনারের এই অনুবর্তন তত্ত্ব তোমার ভীষণ কাজে লাগবে। কিভাবে ছাত্রদের মধ্যে সক্রিয় বজায় রাখবে, কিভাবে তাদের মধ্যে ফিডব্যাক বা রিইনফোর্সমেন্ট শক্তিটা তুমি দেবে। তুমি যত প্রশংসা করবে, ফিডব্যাকটা তত ভালো আসবে। তাহলে এগুলো কিন্তু স্কিনারের অনুবর্তন থেকেই কিন্তু আমরা শিখেছি। ক্লিয়ার? তো চলো তারপর দেখে নিই কি আছে। ভীষণ ইম্পোর্টেন্ট এই যে শেপিং কথাটা এসছে, এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, পরীক্ষাতে এমসিকিউ আকারে চলে আসে, আবার ২ নম্বরে চলে আসে। শেপিংটা কি? ধরো কোনো একটা বিষয় তুমি পড়ছো, সামনে এক্সাম আছে, এক্সামের জন্য তুমি পড়া তৈরি করছো, ভাবছো আজকে এই ইউনিটটা আমি শেষ করব। এই ২ টো ইউনিট শেষ করব। এবার তুমি এই ২ টো ইউনিটটা ছোট, ছোট অংশে ভাগ করলে। ছোট, ছোট অংশে ভাগ করলে। ভাগ করে মোটামুটি এটা কমপ্লিট করে ফেললে। কমপ্লিট করার পরে একটা স্বস্তি তোমার মধ্যে আছে, বাহ! অনেকক্ষণ অনেকদিন হলো, যাক এটা কমপ্লিট করে ফেললাম। এবার আমি এই ইউনিটটা ধরব। এই যে বড় একটা বিষয়কে তুমি ছোট, ছোট অংশে ভাগ করে শেখাটাই হচ্ছে শেপিং। দেখো সুন্দরভাবে দেওয়া আছে, একটু দেখে নেবে। এই যে ছোট, ছোট অংশে বিভক্ত করে পড়াটাকে। এটা বড় সিলেবাসের বিষয় একটা পড়ছো, সেখান থেকে তুমি ছোট, ছোট অংশে ভাগ করে সেটা তুমি পড়ছো এবং সেটুকু পড়ার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবং একটু স্বস্তি বোধ করো। বাহ! এটা কমপ্লিট হয়েছে। তারপর কিন্তু আবার পুনরায় অন্য একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা করছো বা বিষয় নিয়ে আলোচনা করছো। এই যে বলছো স্বস্তি বোধ করে এবং পুনরায় এবং পরে আরো পরের অংশে অগ্রসর হয়। আবার এগিয়ে যাবে। তাই শেপিংটা খুবই ইম্পোর্টেন্ট। তাহলে শেপিং বলতে কি বলবে? যে কোন ধরনের আচরণটিকে ছোট, ছোট, যে কোন বড় ধরনের আচরণকে ছোট, ছোট অংশে ভাগ করে প্রতিটি অংশের সঠিক আচরণের জন্য যদি শক্তিদায়ী উদ্দীপক প্রয়োগ করা হয়, তাহলে সেটা ধীরে, ধীরে আচরণটা কি হবে? যে সমগ্র আচরণটির পরিবর্তন সম্ভব হবে। সেটা হচ্ছে শেপিং। যেমন পরীক্ষার আগে কোন শিক্ষার্থী সমগ্র পাঠ্যক্রমের ছোট, ছোট অংশে ভাগ করে পড়তে শুরু করে। ভাগ করে যখন পড়তে শুরু করবে, যখন একটা অংশ কমপ্লিট হয়ে যাবে, তখন সে পরের অংশে আবার চেষ্টা করবে, আবার অগ্রসর হবে। এভাবেই চলতে থাকবে। এটা হচ্ছে শেপিং। তো শেপিংটা হয়ে গেল। এবার যেটা আসছে, এটা তো বলেছি ভীষণ ইম্পোর্টেন্ট। রান্না করার পরে অবশ্যই ভালো আমাকে বলবে, তবেই আমার ভালো লাগবে এবং আরো কাজটা করতে কমপ্লিট করতে ভালো লাগবে। এই যে রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ক উদ্দীপকটা কি? দেখো তোমাদের গ্রুপে যদি কোনো একটা কাজ তোমাদের স্যার দেন এবং সেই কাজটা তোমরা যদি কমপ্লিট করো, স্যার যদি বলেন যে সত্যি ক্লাস 9 এর এই ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে এই কাজটি কমপ্লিট করেছে। তো তোমাদের মধ্যে কিন্তু একটা একটা কি বলবো ফিডব্যাকটা ভালো যে বাহ! স্যার আমাকে সকলের সামনে আমাদেরকে একটা প্রশংসা করছে। তখন কিন্তু সেই কাজটা করতে আরো মনোযোগী হবে, আরো আগ্রহী হবে। তখন সে ভাববে নেক্সট ইয়ারে আমি আরো ভালো করে কাজটা করব। শুধু এটা নয়, প্রত্যেকটা কাজের মধ্যেই ফিডব্যাকটা ভালো দরকার। আমি অনেক সময় দেখি যে আমার পাশের বাড়িতে এরকম বলে, বাচ্চাটা বেশি বড় না, ক্লাস 7 এ পড়ে। তা বলছে, "তোর দ্বারা কিছু হবে না। ওই দেখ পাশের বাড়ির ছেলেটা কি সুন্দর পড়াশোনা করছে, ভোরবেলা পড়ে, কি সুন্দর পড়াশোনা, কথাবার্তা, চালচলন কত ভালো। আর তুই একটা গাধা, তোর দ্বারা কিছু হবে না।" এই যে তাকে গাধা বলছি যে তোর দ্বারা কিছু হবে না, মানে ঋণাত্মক ব্যাপারটা ইউজ করছি, নেগেটিভ। তো ওর মনের মধ্যে তো একটা রাগ আসবেই যে বাবা তো আমাকে বলেছে আমার দ্বারা কিছু হবে না। তাহলে ও শুরু করার আগেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কাজেই তুমি তোমার সন্তানদের কখনো এরকম করবে না। অনেক সন্তান বিগড়ে যায়, নষ্ট হয়ে যায় বাবা-মার কারণেই। তাই কাজেই বলবো বাচ্চাদেরকে বা শিশুদেরকে অবশ্যই কি করবে? প্রশংসা করবে। যে কেন পারবে না বাবা? তুমিও পারবে। তোমার দ্বারা হবে। এই প্রশংসাই হচ্ছে এই শক্তিদায়ক উদ্দীপক বা রিইনফোর্সমেন্ট। কাজেই প্রত্যেক অভিভাবক, অভিভাবিকাদের বলবো আপনারা আপনাদের সন্তানদের কখনোই সমালোচনা করবেন না। প্রশংসা করুন, দেখবেন ও সুন্দরভাবে নিজের কাজটি করবে এবং সততার মধ্য দিয়ে এগিয়ে যাবে। তাহলে তুমি যখন ক্লাসে যখন পড়াবে, এই রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ী উদ্দীপকটা ব্যবহার করবে। স্যার যখন কোয়েশ্চেন ধরবে, টিচার যখন কোয়েশ্চেন ধরে, কোন স্টুডেন্টের উত্তর যদি দেওয়া হয়, দেয় সুন্দরভাবে দেখ, বা সেটা যদি ভুলও হয়, তাও সেটাকে বলে, "হয়েছে এটা এভাবে হয়, বসো, বসো।" কিন্তু চেষ্টা করবে তাকে সুন্দরভাবে প্রশংসা করার। এই প্রশংসার মধ্য দিয়েই কিন্তু তার অ্যাক্টিভ বা সক্রিয়তা আরো বেড়ে যাবে। মনের মধ্যে মোটিভেশন বা প্রেরণাটা আরো জাগ্রত হবে। দেখবে কোন স্কুলে আমরা দেখি যে অনেক স্যার থাকেন এবং তার মধ্যে থেকে বলেন, "এই স্যারের পড়াটা আমার কমপ্লিট করতে হবে। এই স্যার
অন্য স্যারের পড়া করি আর না করি, এই স্যারের পড়াটা কমপ্লিট করেই যাব। তো স্যারের পড়ানো ভালো লাগে নিশ্চয়ই, এবং চেষ্টা করে স্যারের পড়াটা কমপ্লিট করার চেষ্টা করে। তাহলে কি ওই স্যার এমন কিছু শক্তিশালী উদ্দীপক বা রিইনফোর্সমেন্ট ব্যবহার করে, সেজন্য তার পড়াটা ভালো লাগে। তো কাজে তোমরা যখনই পড়াবে চেষ্টা করবে এই রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ক উদ্দীপকটা ভালোভাবে প্রয়োগ করার। সেটা প্রশংসা হতে পারে, পুরস্কার হতে পারে, সম্মান হতে পারে, শ্রদ্ধা হতে পারে, এর মধ্য দিয়ে কিন্তু কাজটি করতে হবে। এবার বলছে ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপকটা কি? তাহলে ধনাত্মকটা কি? যখন ইঁদুরটি ওই স্কিনার বাক্সের মধ্যে যখন লিভারে চাপ দিচ্ছিল এবং সঙ্গে সঙ্গে নিশ্চয়ই খাবার আসছিল, আবারও লিভারে পা পড়ছে বা লিভারে স্পেস করছে বা চাপ দিচ্ছে, খাবার আসছিল, চাপ দেওয়ার পরে খাবার পাচ্ছে, যার ফলে কাজটি সে বারংবার করছে, তো সেটা হচ্ছে পজিটিভ। আমি ধরো কেউ পরীক্ষা দিচ্ছে, বারংবার পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরে সে বারবার এই পরীক্ষায় পাস করছে, সে আবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। কোনো একটা কাজ করতে করতে সে যে কাজটা করে তৃপ্তি পাচ্ছে, সেই কাজটা করার রেজাল্টটা যদি ভালো হয়, কাজটা অবশ্যই আবার করবে। ইঁদুরটি কি করেছিল? লিভারে চাপ দিচ্ছে, খাবার আসছে, যার ফলে সে কাজটি বারংবার করছে, আরো অ্যাক্টিভ হচ্ছে। এটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক। তাহলে ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপকটা কি? যেখানে ইঁদুরটি লিভারে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার চলে আসছিল, যার জন্য সে আনন্দ পাচ্ছিল এবং সে আরো অ্যাক্টিভ হয়েছিল, যে না খাবার খাচ্ছিল, আনন্দ পাচ্ছে, যার ফলে কি হচ্ছে? ধনাত্মক শক্তিটা তার মধ্যে বৃদ্ধি পেয়েছে, রিইনফোর্সমেন্টটা তার মধ্যে ডেভেলপ পেয়েছে এবং সেজন্য সে কাজটি করছে। আর যদি কি লিভারে চাপ দিচ্ছে কিন্তু খাবার আসছে না, সে থোড়ি কাজটা করবে? বারংবার সে লিভারে চাপ দিচ্ছে, কোনো রকম ভাবে খাবার দিচ্ছে না, খাবার আসছে না, তো সেটা নেগেটিভ। ওই যে বললাম তোর দ্বারা কিছু হবে না, এটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। দেখ তো পাশের ছেলেকে শুনে পড়াশোনা করছে, তুই কেমন, তুই একটা গাধা, তার মানে নিশ্চয়ই এটা নেগেটিভ, ঋণাত্মক উদ্দীপক। তো কাজে কিন্তু আমাদের ঋণাত্মক উদ্দীপকটা আমরা ব্যবহার করবো না। যখন আমরা স্কুলে হোক যেখানে পড়াবো, ঋণাত্মক উদ্দীপকটা কখনোই আমরা ব্যবহার করবো না। সবসময় কি করবো? এই পজিটিভটাই আমরা ব্যবহার করবো। শক্তিদায়ী উদ্দীপক যেটা রিইনফোর্সমেন্ট, এটা কিন্তু আমরা বারংবার সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা উচিত। এই যে তোমাদের আমি পড়াচ্ছি, এখানে যত বেশি আমি এই রিইনফোর্সমেন্টটা প্রয়োগ করতে পারবো ক্লাসে, তত ভালো হবে। ক্লিয়ার? তাহলে যখনই পড়াবে, যখন কোনো একটা বিষয় যাবে, অবশ্যই এই শক্তিদায়ী উদ্দীপকটা ভীষণই গুরুত্বপূর্ণ। আর ঋণাত্মকটা বলে দিলাম, এটা হয়ে গেল, এটা নেগেটিভ। আর শাস্তিমূলক উদ্দীপকটা কি? দেখো কি বলছে, যে উদ্দীপক আচরণের পুনরাবৃত্তিতে বাধা সৃষ্টি করে তাকে কি বলবো? শাস্তিমূলক শক্তিদায়ী উদ্দীপক। মানে কোনো একটা কাজ করতে একটা বাধা সৃষ্টি আসছে, হ্যাঁ, কাজটা করছে না, তখন কি করবে? একটু শাস্তি প্রয়োগ, দৈহিক শাস্তি। এখানে কিন্তু দৈহিক শাস্তি বলতে মানে খুব প্রচন্ড প্রহার নয়, একটা শাস্তির লিমিট থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে শাস্তিমূলক উদ্দীপক। তাহলে এখানে আমরা কি দেখলাম? আমরা এখানে দেখলাম শেপিংটা কি? না কোনো বিষয়কে ছোট, ছোট অংশে ভাগ করে সেটা পড়া। এটা হচ্ছে শেপিং হয়ে গেল। শক্তির উদ্দীপক, স্যার আমাকে খুব ভালো বলুক, ভালো, প্রশংসা, যশ, খ্যাতি, এগুলো হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে শক্তির উদ্দীপক। আর ধনাত্মক হচ্ছে পজিটিভ, এগুলো বলতেই পারি। পজিটিভ রিইনফোর্সমেন্ট, প্রশংসা, যশ, খ্যাতি বলতেই পারি। ঋণাত্মক, যে কাজটা করে সে বাধা পাচ্ছে, খাবার পাচ্ছে না, যে কাজটার মধ্যে নিন্দা আছে, সমালোচনা আছে, সেটা হচ্ছে নেগেটিভ। আর শাস্তি, যে অনেক সময় শাস্তিটা কিছুটা শাস্তির মধ্য দিয়ে কিন্তু শিক্ষাটা ডেভেলপ হয়। সেই শাস্তি বলতে কিন্তু কঠোর শাস্তি নয়। ঠিক আছে? তো চলো নেক্সট দেখে নেব কি আছে। এবার যে বিষয়টা, এই যে স্কিনার যে অনুবর্তন বা সক্রিয় বলো, অপারেন্ট বলো, যান্ত্রিক বলো, কার্যগত অনুবর্তন বলো, এটা যে পড়লাম, আমরা প্রত্যেকে জানলাম, এটা জেনে আমি কিভাবে এপ্লাই করব আমার জীবনে, আমি কিভাবে আমার ছাত্রদের সামনে তুলে ধরবো, সেটা জেনে শিক্ষার এর কতটা গুরুত্ব রয়েছে একটু দেখে নিই। অবশ্যই কিন্তু আচরণে কিন্তু একটা পরিবর্তন আমরা আনতে পারি। যেমন কি বলছে? পুরস্কার দিলে সে কাজটির লোভে কিন্তু চেষ্টা করবে কাজটা করার, যে কাজটি করলে আমি এটা পাবো, সেই লোভে, পুরস্কার লোভে কিন্তু সে কাজটি অনেক সময় করে থাকে। তাই বলছে পুরস্কার কিন্তু দিতে হবে এবং আস্তে আস্তে কিন্তু এই পুরস্কারের মধ্যে দিয়ে কিন্তু তার ভুল আচরণটা আস্তে আস্তে কমবে। এই বাবা ঘুম থেকে উঠে প্রত্যেকদিন ব্রাশ করো, ব্রাশ করলে তোমাকে ব্রাশ করলে এই ভালো ভালো খাবার খেতে দেবো, তখন ও কিন্তু ওই যে ব্রাশ করতে হয় সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে ব্রাশ করবে ওই খাবারের লোভে, পুরস্কারের লোভে, এবং তার এই ব্রাশ না করার আচরণটা আস্তে আস্তে সে ভুলে যাচ্ছে। এটা হচ্ছে অবশ্যই আচরণ গঠনে কিন্তু যথেষ্ট হেল্প
পুল, স্কিনারের অপারেন্ট অনুবর্তন। আর কি, এই যে আমি বলেছিলাম যে পুরস্কার, অবশ্যই শক্তি উদ্দীপক, প্রশংসা, ভালো নম্বর যদি পায়, স্টার মার্ক ইত্যাদিকে উৎসাহিত করা, মানে নম্বর যে পাচ্ছে তাকে পুরস্কৃত করা, প্রশংসা করা, এগুলো হচ্ছে কিন্তু আমরা স্কিনারের অপারেন্ট অনুবর্তন থেকে কিন্তু আমরা জেনেছি। নেক্সট কি, যে শাস্তির পরিবর্তে পুরস্কারের উপর জোর দেওয়া। অবশ্যই শাস্তি নয়, পুরস্কারের মধ্য দিয়ে কিন্তু বা প্রশংসার মধ্য দিয়েই বা রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ী উদ্দীপকের মধ্য দিয়ে কিন্তু আমরা তার ভিতরে যে সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ ডেভেলপ করতে পারি। কাজেই প্রশংসার মধ্য দিয়ে কিন্তু আমাদের শিক্ষার কাজটা করে যেতে হবে। শাস্তি দেওয়া চলবে না, রিইনফোর্সমেন্ট বারংবার বলছি খুব ইম্পর্টেন্ট। এবং এর মাধ্যমে কি হচ্ছে, কিছু আচরণ সংশোধন হয়, যে কুঅভ্যাস, অনেকে যে অভ্যাস দেখবে ঘুম থেকে দেরি করে ওঠে, তাহলে আমি যদি মনে করি আমার মধ্যে অভ্যাস তৈরি করবো যে আমি কাল থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করব। এখন ভাবছি কাল তো রোববার, কাল না পরশু, ওরকম যদি করি অভ্যাস কখনো গঠন হবে না। ওই পরশু দিনটা তোমার জীবনে কোনোদিন আসবে না। অভ্যাস কাল মানে কালই করতে হবে। তাহলে অভ্যাস কিন্তু গঠন কিন্তু আমরা দেখেছিলাম স্কিনারের যে অপারেন্ট অনুবর্তনে, ইঁদুরটি যে আচরণ, যে অভ্যাস করেছিল, সেই আচরণের মধ্যে দিয়ে আমরা কি দেখলাম, যে না বাক্সের মধ্যে ঢোকানোর সঙ্গে সঙ্গে সে লিভারে চাপ দিত, খাবার চলে আসতো। তাহলে অবশ্যই একটা ভালো একটা অভ্যাস তৈরি করা যায় স্কিনারের অনুবর্তনের মধ্য দিয়ে। ব্যক্তিগত পার্থক্য অবশ্যই, আমরা প্রত্যেকের থেকে আলাদা। আমি আমার মতো, তুমি তোমার মতো, প্রত্যেকের মধ্যে একটা ব্যক্তিগত পার্সোনালিটির একটা ফারাক থাকেই। সে ব্যক্তিগত পার্থক্যের উপর ডিপেন্ড করেই কিন্তু শিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে। আর কি আছে, এবং এখানে বলছে শ্রেণীকক্ষে ব্যবস্থাপনার সহায়ক। অবশ্যই তুমি ক্লাসে যখন পড়াবে তখন একটা কিভাবে তাদের মধ্যে অ্যাক্টিভ নিয়ে আসবে, কিভাবে সক্রিয় করবে তাদের মধ্যে, তুমি তোমার স্টুডেন্টদের কিভাবে পড়াবে এবং এই ক্লাসরুমের একটা পরিবেশটাকে কিভাবে ডিসিপ্লিনে নিয়ে আসবে, সেটা কিন্তু স্কিনারের এই অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তনের মধ্য দিয়ে সম্ভব। যে ব্যক্তি স্কিনারের অপারেন্ট অনুবর্তন সম্পর্কে অবগত, সে খুব সহজেই তার ক্লাসটাকে মনোযোগী করে তুলতে পারবে। ক্লিয়ার? শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। চলো দেখে যাই কি আছে। এখানে একটা অপারেন্ট এখানে বলা হয়নি। দেখো ৩ নম্বর হচ্ছে শিডিউল অফ রিইনফোর্সমেন্ট। এই রিইনফোর্সমেন্টটা বারবার কেন বলছি, এখানে দেখো কি আছে, ফিক্স ইন্টারনাল শিডিউল। এই ফিক্সড ইন্টারনাল শিডিউলটা কি, এটা ফিক্সড থাকবে। যেমন কি, স্যারের কোনো যারা গভর্নমেন্টের সার্ভিস করে, হয়তো মাসের ২ তারিখে একটা বেতন পায় এবং সেটা ফিক্সড থাকে, যে এই বেতন প্রত্যেক মাসের ২ তারিখে সে পাবেই, ফিক্সড একটা বেতন। সেটা হচ্ছে ফিক্সড ইন্টারনাল শিডিউল। একটা পরীক্ষা চলে আসলো, ফিক্সড ইন্টারনাল শিডিউলটা কি বা কার তত্ত্বে পেয়েছি, অবশ্যই স্কিনারের। যেমন ফিক্সড রেশিও শিডিউল কার, এই ফিক্সড রেশিও শিডিউল এটাও কিন্তু স্কিনার। যদি বলে ভ্যারিয়েবল রেশিও শিডিউল কার, সেটাও কিন্তু স্কিনার। তাহলে ফিক্সড ভ্যারিয়েবল রেশিও, ফিক্সড রেশিও শিডিউল। এভাবে জানতে হবে যে ফিক্সড ইন্টারনাল শিডিউল বলতে একটা ফিক্সড বেতন বা ফিক্সড টাকা, একটা মান্থলি যেটা ঢোকে মাসের ২ তারিখে, সেটা ফিক্সড থাকবে। ঠিক আছে? আর ফিক্সড রেশিও শিডিউল বলতে, এই রেশিও শিডিউল বলতে তুমি যেটা পাচ্ছ সেটা বোনাস হিসেবে আসবে, যেটা পাচ্ছ তার সঙ্গে এক্সট্রা কিছু পাওয়া। মানে কোনো একটা কাজ করছো, কাজ করার পরে তুমি এর জন্য একটা এক্সট্রা একটা টাকা পাচ্ছ, এক্সট্রা কিছু পাওয়া, সেটা হচ্ছে বোনাস। তুমি জানো শিওর পাবে, ফিক্সড তো পাচ্ছই, সঙ্গে এক্সট্রা কিছু পাচ্ছ, সেটা হচ্ছে রেশিও। কি রেশিও? ফিক্সড রেশিও। মানে ফিক্সডটার সঙ্গে, ফিক্সডটা তো পাচ্ছই, প্লাস এখানে রেশিও, তার সঙ্গে এক্সট্রা আরো কিছু পাচ্ছ। আর এখানে কি, এখানে অন্য কিছু পাচ্ছ না, যেটা ফিক্সড ইন্টারনাল শিডিউল। এই ফিক্সড ইন্টারনাল শিডিউলে তুমি অনলি ওটাই পাচ্ছ, শুধু ফিক্সড যেটা আছে ২ তারিখে ওটাই পাচ্ছ। কিন্তু দ্বিতীয় যেটা বলছে ফিক্সড রেশিও ইন শিডিউল, সেখানে ওটা তো পাচ্ছই, সঙ্গে এক্সট্রা বোনাস সেটা পাচ্ছ। আর ভ্যারিয়েবল রেশিও শিডিউল বলতে এখানে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো তুমি পেতেও পারো, নাও পারো। মানে এখানে কি বলা যায়, এখানে বলতে পারি কোন একটা লটারি হয়তো কাটলি তুমি, লটারিটা তোমার হতেও পারে আবার নাও হতে পারে। এখন অনেকে দেখি ব্যবসা করছে স্টক মার্কেটে, সেটা আছে সে পেতেও পারে নাও পারে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল রেশিওটাতে পেতেও পারে নাও পারে। আর ফিক্সড যেটা আছে আমাদের ফিক্সড ইন্টারনালে,
সে অবশ্যই 2 তারিখে একটা থাকে সেখানে পাবে, আর ফিক্সড রেশিও ইনস্টিটিউটে সে দুটোই পাবে, এক্সট্রা বোনাস পাবে আর কি। ক্লিয়ার? তো এই যে বিষয়গুলো আমরা আজকে পড়লাম, স্কিনারের যে অনুবর্তন তত্ত্বটি, এই স্কিনারের অনুবর্তন তত্ত্বটি তোমরা যেটা পড়বে, যে স্কিনারের অনুবর্তন তত্ত্বের যে বক্সটা ছিল সেটা কি নামে পরিচিতি, স্কিনার বক্স। স্কিনারের যে অনুবর্তন আছে সেই অনুবর্তনটা আর কি নামে পরিচিতি আমরা জানি, অপারেন্ট অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, আর টাইপ অনুবর্তন, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং বা যান্ত্রিক অনুবর্তন, কার্যগত অনুবর্তন, এবং সেখানে পড়বে অপারেন্ট অনুবর্তন বলতে কি বুঝি, রেসপন্ডেন্ট অনুবর্তন বলতে কি বুঝি, শেপিং বলতে কি বুঝি, ধনাত্মক, ঋণাত্মক এবং শাস্তিদায়ক যে উদ্দীপক এগুলো বলতে কি বুঝি। এই বিষয়গুলো একটু দেখলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। এবং সর্বোপরি যে স্কিনার যে পরীক্ষাটা, যে পরীক্ষার যে একটা চিত্র তুলে ধরেছি সেটা একটু দেখো, ওটা দেখলে বিষয়টা পড়ার দরকার নেই, একটু ফলো করো, ফলো করলেই পুরো বিষয়টা তুমি বুঝতে পারবে।